পূর্ববঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। শ্রী জিতেন্দ্রচন্দ্র দত্ত। 1915 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষ ভাগ। পরম পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ ও প্রেমানন্দ মহারাজ বেলুর মঠের দ্বিতলের বারান্দায় বসিয়া আলাপ করিতেছিলেন। এমন সময়ে মহারাজের শিষ্য ঢাকার শ্রী বীরেন্দ্র বসু স্বামী ব্রহ্মানন্দকে ঢাকা যাইবার জন্য বিশেষ অনুরোধ করিতে লাগিলেন। স্বামী প্রেমানন্দ মহারাজকে ঢাকা ও ময়মনসিংহে যাইবার জন্য অনুরোধ করিলেন। মহারাজ তদুত্তরে বলিলেন, কোনো তীর্থস্থান উপলক্ষ করে না গেলে আমার আসন টলবে না। যদি আমাকে কামাখ্যা ধামে নিয়ে যেতে পারো তাহলে আমি যেতে রাজি আছি। আমি এবং বীরেনবাবু উভয়েই খুব আনন্দের সহিত ইহাতে স্বীকৃত হইলাম। আমরা মহারাজকে কামাখ্যা যাওয়ার দিন দেখিতে বলিলাম। জ্ঞান মহারাজের ঘরে বসিয়া মহারাজ এবং বাবুরাম মহারাজ কথাবার্তা বলিতেছিলেন। বাবুরাম মহারাজ রাজা মহারাজকে পূর্ববঙ্গের ভক্তদের ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির খুব প্রশংসা করিতে লাগিলেন। যাওয়ার কথা ঠিক হইবার পর আমি ময়মনসিংহের ভক্তদের লিখিয়া দিলাম পূজ্যপাদ মহারাজদের বাসস্থানের জন্য একটি ভালো বাড়ি ঠিক করিতে। মহারাজদের কামাখ্যা রওনার তারিখেই কিছু মেওয়া ফল লইয়া আমি রওনা হইয়া গেলাম। ময়মনসিংহে পৌঁছিয়াই জানিতে পারিলাম যে কোনো ভালো বাড়ি সংগ্রহ করিতে পারা যায় নাই। আমাদের সমস্ত বাড়িটাই পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া এবং চুনকাম করিয়া মহারাজদের বাসস্থানের জন্য ঠিক করা হইল এবং মুক্তাগাছার জমিদার জগৎ কিশোর আচার্যের বাড়ি হইতে কয়েকটা ভালো তাঁবু আনাইয়া আমাদের বাড়ির সংলগ্ন পুষ্করিণীর ধারে খাটানো হইল। শ্রী শ্রী মহারাজ কামাখ্যাতে 3 রাত্রি বাস করিবেন, ইহা পূর্বেই ঠিক করা ছিল। অতএব তাহাদের রওনা হইবার তারিখ অনুসারে তাহাদিগকে আনিবার জন্য একজনকে কামাখ্যা ধামে এবং কিছু ফল মিষ্টি সহ কয়েকজন ভক্তকে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ফুলছড়ি ঘাট স্টেশনে পাঠানো হইল। শ্রী শ্রী মহারাজ সকলকে লইয়া 1322 সনের 6ই মাঘ ইংরাজি 1916 সালের 20 জানুয়ারি শুক্রবার বেলা 10টা সাড়ে 10টার সময়ে ময়মনসিংহে পৌঁছিলেন। তাহার সঙ্গে ছিলেন স্বামী প্রেমানন্দ, স্বামী শঙ্করানন্দ, স্বামী অম্বিকানন্দ, স্বামী মাধবানন্দ, স্বামী হরিহরানন্দ, অবিনাশ মহারাজ, গোসাই মহারাজ, ব্রহ্মচারী বিনোদ, পুটিয়ার বিভূতিবাবু, ঢাকার বীরেনবাবু। ময়মনসিংহে তাহাদের আগমন বার্তা পূর্বেই ঘোষিত হইয়াছিল। স্টেশনে তাহাদিগকে অভ্যর্থনা করিবার জন্য বহু লোক সমবেত হইয়াছিলেন। বিপুল উৎসাহের মধ্যে তাহাদিগকে বাসায় লইয়া আসা হইল। আমাদের বাসাতে 2টি প্রকোষ্ঠযুক্ত একটি দালান ছিল। উহার বড় প্রকোষ্ঠ শ্রী শ্রী মহারাজের থাকিবার জন্য এবং ছোট প্রকোষ্ঠটি বাবুরাম মহারাজের থাকিবার জন্য ঠিক করা হইয়াছিল। নূতন লেপ তোষক পূর্বেই প্রস্তুত করিয়া রাখিয়াছিলাম, তাহাতেই মহারাজদের বিছানা পাতিয়া দেওয়া হইল। এই সময় আমার ইচ্ছা হইল বাবুরাম মহারাজের ঘরে শ্রী শ্রী ঠাকুরের ফটো রাখিব, কিন্তু মহারাজের ঘরে রাখিব না। দেখিব মহারাজ শ্রী শ্রী ঠাকুরের ফটোর কোনো আবশ্যকতা বোধ করেন কিনা। ঘরে ঢুকিয়াই ফটো না দেখিয়া মহারাজ তৎক্ষণাৎ শ্রী শ্রী ঠাকুরের একখানা ফটো রাখিবার জন্য আদেশ দিলেন। আমিও তখনই একখানা ফটো রাখিবার ব্যবস্থা করিলাম। মহারাজের আগমনে এক অনির্বচনীয় আনন্দোচ্ছ্বাস আমাদের মনে বহিয়া যাইতে লাগিল। সেই অফুরন্ত আনন্দের জের এখনো পর্যন্ত আমার হৃদয়ে খেলিতেছে। মহারাজগণ বাসায় পৌঁছিয়া কিছুক্ষণ বিশ্রামান্তে স্নান করিয়া আহার করিতে বসিলেন। আহার করিবার সময় প্রথম গ্রাস হাতে তুলিয়াই শ্রী শ্রী মহারাজ প্রায় 2 মিনিট কাল আমাকে এত আশীর্বাদ করিতে লাগিলেন যে আমি একেবারে অভিভূত হইয়া পড়িলাম এবং ভাবিতে লাগিলাম, এই অপার্থিব দয়া শ্রী শ্রী ঠাকুরেরই অপার কৃপার নিদর্শন। আহার করিয়া মহারাজগণ বিশ্রাম করিতে লাগিলেন। অপরাহ্নে স্বামী শঙ্করানন্দ আমাকে জিজ্ঞাসা করিলেন, মহারাজদের বিকালবেলা বেড়াবার জন্য কি গাড়ির বন্দোবস্ত করেছ? কাজের গোলমালে গাড়ির বন্দোবস্ত করিতে ভুলিয়া গিয়াছি, এই কথা জানাইয়া তখনই গাড়ির বন্দোবস্ত করা হইতেছে বলিলাম। শ্রী শ্রী মহারাজ আমাদের এই কথোপকথন শুনিয়া শঙ্করানন্দজিকে বলিলেন, এখন গাড়ি আনবার কোনো দরকার নেই।
চলো আজ পায়ে হেঁটে বেরিয়ে আসি। মহারাজের অভিপ্রায় অনুযায়ী সকলেই হাঁটিয়া ব্রহ্মপুত্রের ধারে বেড়াইতে চলিলেন। আমাদিগের বাসার পশ্চিম দিকের রাস্তা দিয়া সাহেব কোয়ার্টারের প্রশস্ত এবং পরিষ্কার রাস্তা ধরিয়া আমরা ব্রহ্মপুত্রের তীরে চলিলাম। ব্রহ্মপুত্র নদ একসময় ওই স্থানে প্রায় ৮-১০ মাইল প্রশস্ত ছিল। এখন ওইখানে নদটি অতি অল্প পরিসর, কিন্তু বিস্তৃত চড়াভূমি এখনো বর্ষাকালে ডুবিয়া যায় বলিয়া ওখানে কোনো বসতি নাই। ৮-১০ মাইল ব্যাপী ধূ ধূ প্রান্তর, মাঝে মাঝে বৃক্ষাদি আছে। নদের ওই স্থানে আসিয়া প্রান্তরের দিকে তাকাইয়া শ্রী শ্রী মহারাজ বলিয়া উঠিলেন, এখানে এসে আমার মন অনন্তে মিশে যাচ্ছে। শ্রী শ্রী মহারাজ যে কয়দিন ময়মনসিংহে ছিলেন, প্রত্যহ প্রাতঃকালে আমাদের বৈঠকখানা ঘরে নীরদ মহারাজ অর্থাৎ স্বামী অম্বিকানন্দ তাহার সুমধুর কণ্ঠে তাল মান লয় সহ ভজন গান করিতেন। ঘরের মাঝখানে শ্রী শ্রী মহারাজ এবং বাবুরাম মহারাজ ধ্যানস্থ হইয়া বসিয়া থাকিতেন। ঘরের ভিতরে বসিয়া এবং বাহিরে দাঁড়াইয়া বহু লোক এই ভজন সঙ্গীত শুনিতেন এবং এই দুই মহাপুরুষের ধ্যানস্থ মূর্তি সন্দর্শন করিয়া সকলে ধন্য হইতেন। অপরাহ্নে বাবুরাম মহারাজ মহারাজের কক্ষে আসিয়া কথাবার্তা বলিতেন এবং অনেক শিক্ষিত ভদ্র ব্যক্তি জিজ্ঞাসু হইয়া তাহাদের নিকট উপস্থিত হইতেন। মহারাজগণ ময়মনসিংহে পৌঁছিবার পরদিন বিকেলবেলা স্থানীয় দুর্গাবাড়িতে একটি সভা আহুত হইয়াছিল। শহরের গণ্যমান্য বহু ভদ্রলোক উপস্থিত ছিলেন। তাহারা শ্রী শ্রী মহারাজকে কিছু বলিবার জন্য অনুরোধ করিলেন। মহারাজ নিজে তো কিছুই বলিলেন না, অপর কাহাকেও কিছু বলিতে আদেশ করিলেন না। তৎপরিবর্তে তাহার আদেশানুসারে কেবল শ্রীরাম নাম কীর্তনই হইয়াছিল। শ্রী রামকৃষ্ণ লাইব্রেরির মতিবাবু আসিয়া আমাকে বলিলেন যে শ্রী শ্রী মহারাজের দ্বারা তাহাদের লাইব্রেরির নবনির্মিত ঘরের উদ্বোধন করা হোক। এ কথা মহারাজকে নিবেদন করা মাত্রই তিনি সানন্দে স্বীকৃত হইলেন এবং রবিবার দিন সন্ধ্যার সময় এই নূতন লাইব্রেরি ঘর উদ্বোধন করিবার উদ্দেশ্যে মহারাজদের তথায় লইয়া যাওয়া হইল। লাইব্রেরির উত্তরাংশে ঠাকুর ঘর করিবার জন্য একটি প্রকোষ্ঠ ছিল এবং তথায় শ্রী শ্রী ঠাকুরের ফটো একটি বেদির উপর সাজানো হইয়াছিল। উহা দেখিয়াই মহারাজ বলিয়া উঠিলেন, আমি ঠাকুরের আরতি করব। এই কথায় সকলে আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলেন। মহারাজ স্বয়ং আরতি করিলেন এবং পরে হল ঘরে একটু বসিলেন। বাবুরাম মহারাজ শ্রী শ্রী মহারাজের অনুমতি লইয়া সমবেত ভদ্রমণ্ডলীকে অনেক উপদেশ দিলেন। সোমবার দিন প্রাতঃকালেই মহারাজ ঢাকা রওনা হইবার জন্য প্রস্তুত হইয়া বিছানাপত্র বাঁধিবার আদেশ দিলেন এবং বিছানাপত্র বাঁধাও হইয়া গেল। আমার মনটা অত্যন্ত খারাপ। ঠাকুরের নিকট প্রার্থনা করিতেছি, এমন সময় বাবুরাম মহারাজ আমাকে ডাকিয়া পাঠাইলেন। আমি তাহার নিকট উপস্থিত হইতেই তিনি বলিলেন, মহারাজ আজই চলে যাবার উদ্যোগ করছেন বলে তোমার মন খুব খারাপ হয়ে গিয়েছে। তোমার এই টান বুধবারের বেশি থাকবে না, আর আজ মহারাজের যাওয়া হবে না। আমাকে এইভাবে অভয় দিয়াই বাবুরাম মহারাজ শ্রী শ্রী মহারাজের কক্ষে চলিয়া গেলেন। বাবুরাম মহারাজের অনুরোধে শ্রী শ্রী মহারাজ ঢাকা যাওয়া স্থগিত রাখিলেন এবং বুধবার প্রাতঃকালে যাওয়ার সময় স্থির হইল। বিছানা খুলিবার আদেশ দিয়াই শ্রী শ্রী মহারাজ বলিলেন, চলো একটু বেরিয়ে আসা যাক। তখন বেলা ৮টা কি ৮:৩০ হইবে। রৌদ্র উঠিয়া গিয়াছে, তাই অল্প একটু ঘুরিয়া আসিবার জন্য শ্রী শ্রী মহারাজ এবং বাবুরাম মহারাজকে লইয়া আমাদের বাসার পূর্ব দিকের রাস্তা দিয়া ব্রহ্মপুত্রের তীরে গেলাম। তথায় পৌঁছিয়াই শ্রী শ্রী মহারাজ প্রথম দিনের মতো বলিয়া উঠিলেন, এখানে এসে আমার মন অনন্তে মিশে যাচ্ছে। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীর ধন্য, যেখানে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্রের মন বারে বারেই অনন্তে মিশিয়া যাইতেছিল। সোমবার প্রাতঃকালে আর ভজন গান হয় নাই। বিকালবেলা মহারাজ সকলকে লইয়া ঘোড়ার গাড়ি করিয়া ব্রহ্মপুত্র নদের ধারে বেড়াইতে গিয়াছিলেন। মঙ্গলবার প্রাতঃকালে নীরদ মহারাজের ভজন গান হইয়াছিল। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের অধ্যক্ষ দ্বারা আমন্ত্রিত হইয়া স্বামী মাধবানন্দ তথা একটি বক্তৃতা দিয়াছিলেন।
শ্রী শ্রী মহারাজ পুরোপুরি 5 দিন ময়মনসিংহে ছিলেন। এই 5 দিনে ময়মনসিংহের শিক্ষিত লোকেদের এবং ছেলেদের ভিতরে শ্রী শ্রী ঠাকুরের ভাব বহু প্রসার লাভ করে এবং কালে এখান হইতে 5 জন ত্যাগী যুবক সাধু হইবার জন্য বেলুড় মঠে যোগদান করেন। বুধবার 11ই মাঘ প্রাতঃকালে 10টার সময় মহারাজ সদল বলে ঢাকা রওনা হইলেন। আমিও তাঁদের সঙ্গে ঢাকা গিয়াছিলাম। ঢাকা স্টেশনে গাড়ি পৌঁছিলে তথাকার ভক্তরা অত্যন্ত উৎসাহ সহকারে মহারাজদের অভ্যর্থনা করিলেন। স্টেশনে প্রায় 300-400 ভক্ত উপস্থিত ছিলেন। ঢাকায় মহারাজদের থাকিবার জন্য কাশিমপুরের জমিদার শ্রী সারদা রায়চৌধুরীর কায়েতটুলিস্থ বসত বাটিটি নির্দিষ্ট করা হইয়াছিল। মহারাজদের তথায় লইয়া যাওয়া হইল। ঢাকায় মহারাজগণ যতদিন ছিলেন আমিও তাদের সঙ্গে ততদিন ওই বাড়িতেই ছিলাম। ঢাকায় পৌঁছিবার পরদিনই প্রাতঃকালে শ্রী শ্রী মহারাজ বলিলেন, গত রাত্রে দেখলাম ঠাকুর এইখানে নৃত্য করছেন। ঠাকুরই তার নিজের প্রচার কার্য নিজেই করছেন, আমরা কেবল উপলক্ষ মাত্র। ঢাকাতে পৌঁছিবার পরদিনই মহারাজের শরীর অসুস্থ হয়। এই জন্য প্রথম 3-4 দিন তিনি বাহিরের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন নাই। বাবুরাম মহারাজই একটি বড় হলঘরে সমবেত ভক্তগণকে লইয়া শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজির সম্বন্ধে আলাপ আলোচনা করিতেন। মহারাজের শরীর সুস্থ হওয়ার পরে তিনিও আসিয়া প্রাতঃকালীন বৈঠকে যোগ দিতেন। ঢাকার শিক্ষিত যুবকদের মধ্যে অনেকেই এই সময়ে শ্রী শ্রী মহারাজ ও বাবুরাম মহারাজের দর্শন লাভ করিয়া ধন্য হন এবং কিছুদিনের মধ্যেই কয়েকজন শিক্ষিত ত্যাগী যুবক সাধু হইবার জন্য বেলুড় মঠে যোগদান করেন। তাহাদের মধ্যে স্বামী জ্ঞানেশ্বরানন্দের নাম বিশেষ উল্লেখযোগ্য। শ্রী শ্রী মহারাজের ঢাকা যাইবার 5-6 দিন পরে ঢাকার ট্রেনিং কলেজের প্রিন্সিপাল বিস সাহেব মহারাজকে দর্শন করিবার জন্য আসেন। মহারাজ আমাকে বলিলেন, তুমি গিয়ে নির্মলকে অর্থাৎ স্বামী মাধবানন্দকে বলো যে আমি তাকে বিস সাহেবের সঙ্গে আলাপ করতে বলেছি। মহারাজের আদেশের কথা শুনিয়া নির্মল মহারাজ তখনই সাহেবের নিকট উপস্থিত হইয়া অতি সহজ ও সরল ভাষায় ঠাকুরের কথা তাহাকে বলিতে লাগিলেন। সাহেব ইহাতে খুব আনন্দিত হইলেন। খানিকক্ষণ পরে শ্রী শ্রী মহারাজও তথায় আসিলেন। তিনি কিছু সময় ওখানে বসিয়া চলিয়া আসিলেন। বিস সাহেব মহারাজকে কিছুই জিজ্ঞাসা করেন নাই, তাহার দর্শনেই সন্তুষ্ট হইয়াছিলেন বলিয়া মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মহারাজদের নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়াছিলেন। তথায় কার্জন হলে শ্রী শ্রী মহারাজের অনুমতি লইয়া প্রথমত স্বামী মাধবানন্দ একটি বক্তৃতা দেন। পরে বাবুরাম মহারাজও ছাত্রদের নিকট ব্রহ্মচর্যের ভিত্তিতে জীবন গঠন করিবার জন্য খুব উদ্দীপনাপূর্ণ ভাষায় অতি সুন্দর বক্তৃতা দিয়াছিলেন। ঢাকায় বিখ্যাত সেতার বাদক ভগবান সেতারি এবং তাহার ভ্রাতা শ্যাম সেতারি উভয়ে একদিন বিকালবেলা অনেকক্ষণ শ্রী শ্রী মহারাজকে সেতার বাজনা শুনাইয়াছিলেন। ইহাদের বাজনা শুনিয়া মহারাজ অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন। ওই দিনই কুমিল্লার বিখ্যাত বংশীবাদক আফতাবউদ্দিন মিয়া শ্রী শ্রী মহারাজকে তাহার বংশীবাদন শুনাইয়াছিলেন। এই বংশীবাদনও অতি উচ্চাঙ্গের হইয়াছিল। ঢাকা আসিবার পর হইতে প্রত্যহ প্রাতঃকালে 8টা সাড়ে 8টা হইতে বেলা 10:30 11টা পর্যন্ত এবং অপরাহ্ন বেলা 3টা হইতে রাত্রি প্রায় 8টা 9টা পর্যন্ত সমবেত ভক্তদের সঙ্গে অনবরত কথা বলিয়া 12-14 দিন পরে বাবুরাম মহারাজের শরীর খুব ক্লান্ত হইয়া পড়িল। একদিন রাত্রি 8:30-9টার সময় সমবেত ভক্তদের সঙ্গে কথা শেষ করিয়া বাবুরাম মহারাজ উঠিয়া দাঁড়াইয়া 2 হাত উপরে তুলিয়া একটু নৃত্যের ভঙ্গি করিলেন। তখন তাহাকে অতি সুন্দর দেখাইতেছিল। তাহার সেই অপরূপ রূপ এখনো আমার হৃদয়পটে অঙ্কিত আছে। এই সময়েই শ্রী শ্রী মহারাজ ঢাকার বর্তমান মঠ বাড়ির ভিত্তি স্থাপন করেন। ঢাকাতে 20-25 দিন থাকিবার পর শ্রী শ্রী মহারাজকে কাশিমপুরের জমিদার সারদা বাবুর বাড়িতে লইয়া যাওয়া হয়। আমি এবং ঢাকার আরো কয়েকজন ভক্ত তাহাদের সঙ্গে সেখানে যাই। সকলে ঢাকা হইতে প্রাতঃকালে রেলে জয়দেবপুর রওনা হইলাম। কাশিমপুর জয়দেবপুর হইতে 6 মাইলের হাঁটা পথ।
এই পথটুকু যাইবার জন্য সারদাবাবু জয়দেবপুর স্টেশনে 6টা হাতি পাঠাইয়াছিলেন। একটি হাতির উপরে শ্রী শ্রী মহারাজ এবং বাবুরাম মহারাজ বসিয়াছিলেন, অপর একটি হাতির উপরে 4জন করিয়া বসিয়া যাওয়া হইয়াছিল। কাশিমপুর পৌঁছিয়া কিছুক্ষণ বিশ্রামান্তে আহারাদির পর বিকালবেলা আবার হাতির উপর চড়িয়া সকলে মিলিয়া ওই গ্রামেরই সংলগ্ন এক বিরাট গভীর জঙ্গল দেখিতে গেলাম। পরদিন প্রাতঃকালে কাশিমপুর গ্রাম সংলগ্ন একটা ছোট নদীতে বড় বড় চিতল মাছ ধরা দেখিবার জন্য মহারাজদের লইয়া যাওয়া হয়। হাতিতে চড়িয়াই সকলে তথায় গিয়াছিলাম। তথায় একবার জাল টানিতেই 6টা বড় চিতল মাছ উঠিল। তাহা দেখিয়া শ্রী শ্রী মহারাজ খুব খুশি হইলেন। এই দিনই শ্রী শ্রী মহারাজ সারদা বাবুকে মন্ত্র দীক্ষা দিলেন। সারদা বাবুর একমাত্র পুত্র আত্মহত্যা করে। এই দুর্ঘটনায় সারদা বাবু অত্যন্ত শোক ও সন্তপ্ত চিত্তে কাল যাপন করিতেছিলেন। আজ মহারাজের কৃপা লাভ করিয়া তাহার দুঃখের বোঝা অনেকটা লাঘব হইল। বাবুরাম মহারাজ অত্যন্ত আহ্লাদিত হইয়া সারদা বাবুকে প্রেমালিঙ্গন করিলেন এবং আমাকে বলিলেন, আজ একটি বিল্বমঙ্গলের অভিনয় হল। মহারাজ এখানে সারদা বাবুর কয়েকজন আত্মীয়কেও দীক্ষা দিয়াছিলেন। এই কাশিমপুরেই বাবুরাম মহারাজ আমাকে একদিন বলিয়াছিলেন, ঠাকুর বলতেন রাখাল ত্রিগুণাতীত। কাশিমপুরে হস্তিপৃষ্ঠে উপবিষ্ট মহারাজদের সকলের ফটো তোলা হইয়াছিল। মহারাজ কাশিমপুরে 3 দিন কি 4 দিন ছিলেন। তথা হইতে ফিরিয়া আসিয়া ঢাকাতে আরো কয়েকদিন অবস্থান করিয়াছিলেন। অতঃপর নারায়ণগঞ্জের ভক্তরা শ্রী শ্রী মহারাজকে নারায়ণগঞ্জে লইয়া যান। মহারাজগণ কন্ট্রাক্টর নিবারণ বাবুর বাড়িতে অবস্থান করেন। নারায়ণগঞ্জে পৌঁছিবার পরদিনই শ্রী শ্রী মহারাজ নাগ মহাশয়ের বাড়ি দেওভোগ গ্রামে যান। তথায় পৌঁছিয়া নাগ মহাশয়ের বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত পুকুরের ধারে বসিয়া একটু বিশ্রাম করেন। সেইখানে একজন ভক্ত শ্রী শ্রী মহারাজের নিকট নাগ মহাশয়ের ভক্তির কথা বলিতে গিয়া বলিলেন, তাহার বৈঠকখানা ঘরের বেড়াতে একবার উই ধরে বেড়ার কতক অংশ খেয়ে ফেলে, কিন্তু নাগ মহাশয় কিছুতেই ওই উইগুলি মেরে পরিষ্কার করতে দিলেন না বেড়াটা। তিনি উইয়ের ভিতরেও জগন্মাতাকে প্রত্যক্ষ করিতেন, এই জন্য তাহাদের আহারে বিঘ্ন ঘটাইতে দেন নাই। মহারাজ সমস্ত শুনিয়া বলিলেন, এ ভক্তির পরাকাষ্ঠা, হাইয়েস্ট ভক্তির লক্ষণ। শ্রী শ্রী মহারাজের আগমন উপলক্ষে গ্রামের এক সংকীর্তনের দল নাগ মহাশয়ের বাড়িতে আসিয়া কীর্তন আরম্ভ করিলেন। মহারাজগণ সকলে পুকুর পার হইতে নাগ মহাশয়ের বাড়িতে আসিলেন। বাবুরাম মহারাজ সংকীর্তনের দলের সঙ্গে নৃত্য আরম্ভ করিলেন এবং মহারাজকেও বলিলেন, মহারাজ একটু নাচো। বাবুরাম মহারাজের অনুরোধে শ্রী শ্রী মহারাজ একটি গানের টান দিয়া 2 হাত উপরে তুলিয়া একটু নৃত্য করিবার চেষ্টা করিতেই মনে হইল নিচ হইতে ঢেউয়ের মতো কিছু একটা মহারাজের বুকের ওপর উঠিয়া গেল। আমার মনে হইল মহারাজের শরীরটা যেন অনেক লম্বা হইয়া গিয়াছে এবং তাহার বক্ষও যেন অনেক স্ফীত হইয়া উঠিয়াছে। মহারাজ যেন পড়িয়া যাইবেন বলে মনে হইতেছিল। স্বামী শঙ্করানন্দ শ্রী শ্রী মহারাজের পিছনে দাঁড়াইয়াছিলেন। তিনি মহারাজকে ধরিবার উপক্রম করিতেছিলেন। আমি মহারাজের পাশে 2 হাত ব্যবধানের মধ্যে দাঁড়াইয়াছিলাম। আমি দেখিলাম শ্রী শ্রী মহারাজ তাহার উত্তোলিত 2 হাত হঠাৎ জোর করিয়া নিচের দিকে চাপিয়া ধরিলেন। সেই সঙ্গে ভাবটা যেন নিচের দিকে নামিয়া গেল। মহারাজও একটু প্রকৃতিস্থ হইয়া ওখানে আর এক মুহূর্তও না দাঁড়াইয়া বাবুরাম মহারাজের দিকে তাকাইয়া, বাবুরামদা চলো, এই বলিয়াই সংকীর্তনের স্থান পরিত্যাগ করিলেন। মহারাজের সঙ্গে সকলেই চলিয়া আসিলাম। চকিতের মধ্যে যে মহাভাবের খেলা হইয়া গেল তাহা হয়তো অনেকেই দেখিতে বা বুঝিতে পারিলেন না। এমন প্রবল ভাবোচ্ছ্বাস মহারাজ মুহূর্তের মধ্যে কিভাবে দমন করিয়া ফেলিলেন। নাগ মহাশয়ের বাড়ি হইতে সকলে বাসায় ফিরিয়া আসিলেন। শ্রী শ্রী মহারাজ সাধারণত বয়স্ক বা বৃদ্ধ লোকেদের সঙ্গে আলাপ করিতেন, কিন্তু বাবুরাম মহারাজ কেবল যুবকদের সঙ্গে আলাপ করিতেন। বাবুরাম মহারাজ বলিতেন, আমি স্বামীজির চেলা,
স্বামীজি আমাকে বলেছিলেন, তুই গ্রামে গিয়ে সকলকে ঠাকুরের কথা শোনাবি। যুবকদের মন সংসারে আসক্ত হয়নি, তাই তারা ঠাকুরের কথা ধারণা করতে পারে। এই জন্যই আমি যুবকদের সঙ্গে বেশি কথাবার্তা বলি। মহারাজগণের নারায়ণগঞ্জে অবস্থানকালে চট্টগ্রাম হইতে একজন ভক্ত আসিয়া বাবুরাম মহারাজকে তথায় লইয়া যাওয়ার জন্য প্রস্তাব করিলেন। বাবুরাম মহারাজ যাইতে রাজি হইলেন, কিন্তু তাহার শরীর অত্যন্ত ক্লান্ত থাকাতে শ্রী শ্রী মহারাজ বাবুরাম মহারাজকে কিছুতেই চট্টগ্রাম যাইতে দিলেন না। নারায়ণগঞ্জে 7-8 দিন থাকিয়া শ্রী শ্রী মহারাজ সকলকে লইয়া কলকাতা রওনা হইলেন। আমরা বহু ভক্ত তাহাদিগকে স্টিমারে উঠাইয়া দিবার জন্য ঘাটে উপস্থিত হইলাম। স্টিমার ছাড়িয়া দিলে আমরা অনেকেই কাঁদিয়াছিলাম। দেখিলাম বাবুরাম মহারাজের চোখেও জল। যত দূর পর্যন্ত দেখা যাইতেছিল আমরা দাঁড়াইয়া থাকিয়া তাহাদিগকে দেখিতেছিলাম। দেখিলাম বাবুরাম মহারাজও আমাদের দিকে তাকাইয়া আছেন। মহারাজগণ কলকাতায় চলিয়া যাওয়ার কিছুদিন পরেই আমিও কলকাতা যাই। কার্য উপলক্ষে আমাকে তখন প্রতি মাসে বা প্রতি 2 মাসে একবার কলিকাতায় যাইতে হইত, এবং কলকাতা গেলেই 5-6 দিন আমি মঠে থাকিতাম। সেই সময়ে শ্রী শ্রী মহারাজের নিকট শ্রুত বিশেষ বিশেষ উক্তিগুলির কয়েকটি এখানে নিবেদন করিয়া এ প্রসঙ্গ শেষ করিব। আমি শ্রী শ্রী মহারাজকে প্রায়ই বলিতে শুনিয়াছি আমাদের সেই পুরনো বুলি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। একদিন শ্রী শ্রী মা সম্বন্ধে বলেছিলেন, তিনি তো গুরু। একদিন বলিতেছিলেন, সংকল্প বিকল্প রহিত মন সমাধি, এ না হলে কি সাধু হয়? আর একদিন বলিতেছিলেন, ঠাকুর বলতেন, তোরা ঈশ্বরের দিকে যত এগিয়ে যাবি আমার ভালোবাসা তোদের উপর ততই বেশি পড়বে। তখন কি আর এ কথার অর্থ বুঝি? আর একদিন বলিতেছিলেন, মানুষ মনের সবটা বাজে খরচ করে ফেলেছে, যদি 5 মিনিটও ভগবানের নাম করত। আর একদিন মঠ বাড়ির দোতলায় উঠিবার সিঁড়ির নিচের ঘরে শ্রী শ্রী মহারাজ, বাবুরাম মহারাজ, মহাপুরুষ মহারাজ এবং তাহাদের আরো 2 জন গুরু ভাই সকলে বসিয়া আছেন। এমন সময় শ্রী শ্রী মহারাজ হঠাৎ গোবিন্দ পাদপদ্মে ভক্তি কথা কয়টি এরূপ ভাবের সহিত উচ্চারণ করিলেন যে সকল মহারাজগণ শ্রী শ্রী মহারাজ এ বিষয়ে আরো কি বলেন তাহা শুনিবার জন্য উদ্গ্রীব হইয়া রহিলেন। মহারাজ কিন্তু আর কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন। তাহা দেখিয়া মহাপুরুষ মহারাজ শ্রী শ্রী মহারাজকে বলিলেন, তুমি বড় কৃপণ। মহারাজও অমনি কৃপাণাহা ফলাহে তবহা এই কথা জোরে উচ্চারণ করিয়া সকলকে হাসাইয়া দিলেন, কিন্তু গোবিন্দ পাদপদ্মে ভক্তি সম্বন্ধে আর কিছু বলিলেন না। শ্রী শ্রী মহারাজের মঠে অবস্থানকালে নিয়ম ছিল, নূতন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীগণ শেষ রাত্রি 4টার সময় মহারাজের ঘরে তাহার নিকট বসিয়া ধ্যান করিবে। একদিন আমার ওই সময় উপস্থিত থাকিবার সৌভাগ্য হইয়াছিল। ধ্যানের শেষে মহারাজকে জিজ্ঞাসা করিয়াছিলাম, সর্বদা মনে মনে ভগবানের নাম করা কি প্রকার সাধন? উত্তরে মহারাজ বলিয়াছিলেন, শ্রেষ্ঠ সাধন। একদিন বলরাম বাবুর বৈঠকখানার হলঘরে বিকালবেলা শ্রী শ্রী মহারাজ পায়চারি করিতেছেন। আমি তথায় গিয়া উত্তর পশ্চিম কোণে বসিয়া মহারাজকে দেখিতেছিলাম। হঠাৎ শ্রী শ্রী মহারাজ কেবল জিতেন এই শব্দটি এমন মধুরভাবে উচ্চারণ করিয়া আমাকে ডাকিলেন যে আমার হৃদয়ের মর্মস্থান পর্যন্ত ঝংকৃত হইয়া উঠিল। এমন প্রেমপূর্ণ মধুর আহ্বান, এমন আপনার করিয়া লওয়া ডাক জীবনে আর কখনো শুনি নাই। শ্রী শ্রী মহারাজের হৃদয় যে কি অসীম প্রেমপূর্ণ ছিল তাহা ওই একটি আহ্বানেই বুঝিতে পারিলাম। মহারাজ আমাকে ওই প্রকার একবার ডাকিয়াই আবার নিজের ভাবে পায়চারি করিতে লাগিলেন, কিন্তু ওই একটি ডাক আমার প্রাণে আজ পর্যন্ত বাজিতেছে। ওই একটি ডাকেই চিরপ্রেম সম্বন্ধ প্রতিষ্ঠিত হইয়াছে।